আপনারা দেখছেন নিউজ অব দ্য ডে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি নিউজ অব দ্য ডে অনুষ্ঠানে। রিপন ভাই, এ পর্যায়ে আমি একটু জানতে চাই, শাহবাগে যে মুভমেন্ট হচ্ছে যুদ্ধাপরাধীদের, বিশেষ করে কাদের মোল্লার ফাঁসির দাবিতে, এটাকে অরাজনৈতিক বলা হচ্ছে এবং সবাই এখানে একটি আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো এই অরাজনৈতিক এই প্রোগ্রাম বা এই কর্মসূচি আপনি কিভাবে দেখছেন? কতটুকু অরাজনৈতিক এবং এর সফলতা সম্পর্কে আপনার কি ধারণা? দেখুন, এই বিষয়টাকে অরাজনৈতিক বলার বা ভাবার কোনো অবকাশই নেই। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, যিনি এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, 111 সংস্কার প্রস্তাব দেওয়ার কারণে, যার পদাবনতি ঘটার কারণে যিনি উপদেষ্টা হয়েছেন জনাব তোফায়েল আহমেদ, উনি একটু 69-এর সাথে কম্পেয়ার করেছেন এই জায়গাটাতে। আমি বলতে চাই যে মানুষের ক্ষোভ আছে, মানুষের যে আছে তার প্রমাণ কিন্তু একসাথে সেখানে আওয়ামী লীগের মন্ত্রীরা, আওয়ামী লীগের এই সরকারের অন্যতম মুখপাত্র জনাব মাহবুবুল আলম হানিফ সাহেবের প্রতি বোতল নিক্ষেপ হয়েছে। চৌধুরী যখন গেছেন সেখানে সেখানেও আপনার বিক্ষোভকারীদের, অংশগ্রহণকারীদের তোপের মুখে পড়েছেন। চট্টগ্রামের সরকারি গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন চৌধুরী, তিনি আপনার বোতল নিক্ষিপ্ত হওয়ার পরিস্থিতিতে পড়েছেন। এই যে বিষয়গুলো, সরকারের মন্ত্রীরা আপনার অপদস্থ হচ্ছেন কেন? প্রধানমন্ত্রীর অন্যতম রাজনৈতিক মুখপাত্র হানিফ সাহেব আপনার অপদস্থ হচ্ছেন কেন? সংসদের উপনেতা অপদস্থ হচ্ছেন কেন? অর্থাৎ তোপের মুখে কেন? এইটুকু কিন্তু আপনার সিগন্যালে নিতে হবে। যদিও সেখানে যেটুখানে ছাত্রলীগ কন্ট্রোল একটা ব্যাপার স্যাপার আছে, সেজন্য ওখানে যারা অংশগ্রহণ করেছেন তারা যুদ্ধাপরাধের বিচার চাচ্ছেন, কিন্তু আর যেগুলো সেগুলো তারা সেখানে আউটবাস্ট করতে পারছেন না। বোধ হয় বিষয়টা এখন সরকার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি যেটা গত কয়েকদিন আমার পার্টি ফোরামের মধ্যে বিভিন্ন সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সেখানে অনেক সময় নাজেহাল হচ্ছেন, এটাই কি প্রমাণ করে না যে ওখানে একটা অরাজনৈতিক ফ্লেভার বিরাজ করছে? না, এখানে বিষয়টা হচ্ছে যারা ওখানে অংশগ্রহণ করছেন তারা সবাই যে ছাত্রলীগ যুবলীগের লোক তা নয়, এখানে বামপন্থী লোকেরাও আছে। আপনি নিউজে পড়েছেন যে বামপন্থীদের নেতৃত্বে একটা সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে। বামপন্থীদের কিন্তু ক্ষমতা, তাদের টার্গেট কিন্তু ইমিডিয়েটলি ক্ষমতায় যাওয়া না, তাদের একটা রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা এবং তাদের সংগ্রামটাকে দীর্ঘতর করা, জনগণের সংগ্রাম, তারা যেটা বলতে চান জনগণের সংগ্রামকে দীর্ঘায়িত করে একটা রাজনৈতিক কৌশলের দিকে তারা এগিয়ে যান। এখানে সরকারের যে বিষয়, সরকারের সম্পর্কে এই বিচার প্রক্রিয়া নিয়ে, এই রায় নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আছে, তাদের ব্যাপারে নানান ধরনের অভিযোগ আছে, নানান ধরনের রিউমার আছে, যেটা জামাতের সাথে তাদের একটা আতাতের অভিযোগ আছে, জামাতকে প্রেশার দিয়ে নির্বাচনে নামানোর অভিযোগ আছে, বিএনপি থেকে তাদেরকে জোটচ্যুত করার একটা অভিযোগ আছে, নানান বিষয়গুলো আছে। এবং পার্লামেন্টে আমরা গত কয়েকদিন আগে কি দেখলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আব্দুল মান্নান, যিনি পার্লামেন্টের মেম্বার, তিনি তো স্পষ্ট ভাষায় সরকারকে অ্যাকিউজই করেছেন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলেন, এই ধরনের অভিযোগের কথাগুলো উনিও অভিযোগ আকারেই বলেছেন। তো এই বিষয়গুলো আপনার সরকারের মন্ত্রীদের প্রতি, আপনার তাদের অনুসারীদের মধ্যে যে পার্লামেন্টে যে ধরনের ক্ষোভ আছে, এই ধরনের অনুরূপ ক্ষোভ তো আপনার ওখানে তাদের অংশগ্রহণকারীদের মধ্যে আছে। এখন কথা হচ্ছে কি, এইটা একটা ভিন্ন দিকেও যাচ্ছে। যেমন আমি আপনার দেখলাম যে মিডিয়ার প্রতি হামলা, আমার দেশ পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে, কপিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, নয়া দিগন্ত কপি পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর দেখলাম আপনার ইসলামী ব্যাংকের আপনার এটিএম বুথের আগে একটা জায়গায় দেখলাম যে ভাঙচুর হয়েছে। গতকালকে বোধহয় খুলনায় বোধহয় একটা এটিএম বুথ বুঝি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটার কনসিকুয়েন্স খুব খারাপ। এটা একটা ফ্যাসিবাদী অ্যাটিটিউড। আপনি অন্যের মত সহ্য করতে পারবেন না, এটা ফ্যাসিবাদী অ্যাটিটিউড। এটা আমরা 72 থেকে 75 পিরিয়ড আমরা দেখেছি। তৎকালীন হলিডে পত্রিকার সম্পাদক এনায়েতুল্লাহ খান, তিনি যখন ভিন্নমত প্রকাশ করেছেন তখন তাকে কারাগারে নিক্ষিপ্ত করেছেন। মওদুদ আহমেদ যখন তখন লেখালেখি করতেন 72 থেকে 75 পিরিয়ডে, তিনি সিভিল লিবার্টির উপরে যখন কথা বলছিলেন তখন তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। আমি যেটা বলতে চাই, আমি যদি ইসলামী ব্যাংকের উদাহরণটা এটা আনি, আমি ওয়েবসাইটে যেটা দেখলাম সেটা 58.23% ফরেন শেয়ার হোল্ডার্সরা এই ইসলামী ব্যাংকের মালিক, জামাতের মালিকানা না। জামাতের হয়তো ব্যক্তিগত
কোন কোন ব্যক্তিগত তারা জামাত করতে পারেন, জামাত অনুসারী হতে পারেন, কিন্তু একটা ব্যাংকে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা এই জায়গাটায় আছে এবং 58.23% ফরেন শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট এখানে আছে। এখানকার বেশ কয়েকজন ডিরেক্টর কথা আমি জানি যারা কুয়েত, সৌদি আরবের বিভিন্ন দেশের নাগরিক, তারা এইখানে ইনভেস্টমেন্ট করেছেন। ইট উইল গিভ এ ভেরি রং মেসেজ টু দ্য ফরেন ইনভেস্টর্স, ফরেন শেয়ার হোল্ডারদের কাছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রশ্ন এসে যায়, এই যে ওরা যে আন্দোলনটা করছিল, রায় তারা পছন্দ হয়নি, কাদের মোল্লার ফাঁসি, সেটা সেখান থেকে তারা বিভিন্ন দিকে ডাইভার্ট করতেছে কেন? ডাইভার্ট করছে যে আপনি এই বিষয়টা যে নৈতিক না, বিষয়টা যে রাজনৈতিক, এটা যে অরাজনৈতিক নয়। তারা যেটা বলছে এটা অরাজনৈতিক সমাবেশ, এটা তো অরাজনৈতিক সমাবেশ না, এটা একটা রাজনৈতিক সমাবেশ। এবং পার্টিকুলারলি এখানে যারা লেফট সেন্ট্রিক এলিমেন্ট যারা এই মুভমেন্টের মধ্যে আছে, তারাই এইটাকে আপনার এই জায়গায় ধাবিত করছে। এটা হচ্ছে ভেরি ভেরি ক্লিয়ার। তো আমি যে কথাটা আপনার বলতে চাচ্ছিলাম, আজকে যখন আপনি এটিএম ইসলামী ব্যাংকের এটিএম বুথ আপনি করবেন, ভেঙে দেবেন, আপনার রাজনৈতিক বিবেচনা তো অন্যান্য ব্যাংকও দিয়েছে। যেমন আপনার মার্কেন্টাইল, আওয়ামী লীগের জলিল সাহেবের চেয়ারম্যানশিপে আপনার মার্কেন্টাইল ব্যাংক আছে। আওয়ামী লীগের এই সরকার আমলে অনেকগুলো ব্যাংক দিয়েছে। ভিন্ন মতাবলম্বীরা কি সে সমস্ত ব্যাংকগুলো অ্যাটাক করবে? নিশ্চয়ই সেটা হওয়া উচিত না। তো আজকে যদি এই দেশটা কি নৈরাজ্যের দিকে যাবে, বাংলাদেশ এই যে আমি তো দেখছি এটা একটা অ্যানার্কিক সিচুয়েশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা তো খুবই খুবই খারাপ দিক। অবশ্যই আমরা ভিন্ন মত পোষণ করব, সরকারের মত পোষণ করবে, গণতন্ত্রের একটা আপনার গুড এসেন্স থাকবে। কিন্তু এখন যেভাবে আপনার যে নানা দফা দাবির মধ্য দিয়ে দেশটা যেদিকে যাওয়ার অবস্থা যাচ্ছে, এই আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা পুড়িয়ে দেওয়া, অমুক ভিন্ন মতাবলম্বী টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া, ব্যাংক বন্ধ করে দেওয়া, তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া, এই যে দাবিগুলো, অথবা এখানে যদি কোনো ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ যদি সেগুলোতে হামলা করে, আবার অন্য কোনো ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ যারা ডেমোক্রেসিকে যারা সাস্টেন হোক এটা যারা চায় না, এখানে আগামী দিনে একটা নির্বাচন হোক যেটা যারা চায় না, বা একটা অনির্বাচিত কর্তৃপক্ষ যাতে এখানে চলে আসে, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তো আমার মনে হয় এই উপাদানগুলো উপাদানগুলো প্রিভেল করছে এবং উপাদানগুলো খুব অ্যাক্টিভ। তো এই যে একটি সুনির্দিষ্ট দাবিতে শুরু হওয়া আন্দোলন, যেটা কিছু ব্লগারদের দ্বারা শুরু হয়েছিল, সেই আন্দোলন যখন এই বহুমুখী দিকে ধাবিত হলো এবং আপনার বক্তব্য অনুযায়ী সেখানে রাজনৈতিক প্রবেশ হয়েছে, তো সব মিলিয়ে তাহলে আন্দোলনের ভবিষ্যৎ কি? আমি আবারও বলতে, আপনি নিউজে পড়েছেন, ভারতের পররাষ্ট্র সচিব এই যুদ্ধাপরাধীদের বিচার দাবি যে ব্লগাররা করছেন বা এখানে যারা, তাদের ব্যাপারে সমর্থন জানিয়েছেন। তিনি তাদের সমর্থন জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন যে বিচারটা অন্তত শুরু হয়েছে। আমি একটা পত্রিকাতে তিনি অভিনন্দন জানিয়েছেন। আমি ওয়েবসাইটে একটা পত্রিকা দেখে এসেছি, সেখানে তিনি অভিনন্দন জানিয়েছেন। এটা বাংলাদেশে অ্যাবসলিউটলি বাংলাদেশে একটা ইন্টারনাল ম্যাটার, সেটি উনি বলেছেন। হ্যাঁ, একটা অ্যাবসলিউটলি ইন্টারনাল ম্যাটার। একটা ফরেন কান্ট্রি ফরেন সেক্রেটারি যখন উনি আবার বলেন যে আমাদের ফেলানির যে একটা ঘটনাটা বাংলাদেশের জন্য একটা বড় অপমানজনক একটা ঘটনা, সে ফেলানির ঘটনাটার কথা উনি জানেন না। হি ইজ এ ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া, বাট হি ডাজন্ট নো, হি টেলস যে উনি এটা জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। তো অথচ তার রাষ্ট্র কিন্তু এর আগে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, তাই না? দুঃখ প্রকাশ, এবং এই জাতীয় ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এটা তারা বলছে। ইন্টারন্যাশনালি ফেলানি ইজ এ সিম্বল। বাংলাদেশের সারা ওয়ার্ল্ড জানে ফেলানি সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা, বিএসএফ এর যে ব্রুটাল অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতে আপনার বিএসএফ কে এবং ইন্ডিয়াকে অত্যন্ত নগ্নভাবে উন্মোচিত করেছে। অথচ তার পররাষ্ট্র সচিব বললেন যে এটা তিনি জানেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবের এই স্টেটমেন্টটাকে আমি নিন্দা জানাতে চাই। আমি অ্যাবসলিউটলি আমি এটাকে নিন্দা করছি, ওনার এই অ্যাটিটিউডটাকে উনি জানেন না। আমাদের হাতে তো একদমই সময় নেই, যদি এক বাক্যে বলতেন আন্দোলনের ভবিষ্যৎ, আমি শুধু এটা বলতে চাই, সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা প্রায় বলতেন, সাপের ঝাঁপি নিয়ে কথাবার্তা বলতেন। সাপ নিয়ে একবার মাঝখানে কথাবার্তা হচ্ছিল,
তো আমার কাছে যে মনে হচ্ছে যে সাপের ঝাঁপিতে, ওনার মাথায় যে সাপের ঝাঁপিটা ছিল সেই ঝাঁপিতে উনি সাপ নামিয়েছেন। এই সাপটাকে, এই সাপগুলোকে যদি দ্রুত যদি ঝাঁপিতে যদি উইথড্র করতে না পারেন, ভরতে না পারেন ঝাঁপিতে, তাহলে এটা এই সাপ যে কোথায় দংশন করবে, কারা কারা দংশিত হবে আমি জানি না। তো এটা এবং এটা সুস্পষ্টভাবে খুব অ্যানার্কিক লাইনে যাচ্ছে। এটা আপনাকে অনেক ধন্যবাদ দিগন্ত টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক,